আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বেলা 12টার তৃতীয় পর্ব। বেলা 12টার পর এই মোনাজাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মোনাজাতে অংশ নেবেন দেশ বিদেশের লাখো মুসল্লি। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। এদিকে ইজতেমা এলাকায় ময়দানের চারপাশে এবার গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। এবারও আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। একই সঙ্গে রাখা হয়েছে বাড়তি বাসের ব্যবস্থা। দর্শক, টঙ্গীর তুরাগ নদীর তীরে সাদ অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত আজ। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাইনুল মারুফ, ইজতেমা মাঠে মুসল্লিদের এই এখনকার ভিড় কেমন দেখছেন এবং কখন শুরু হবে আখেরি মোনাজাত, বিস্তারিত জানাবেন। লিনিয়া আজ ঠিক 12টার পর থেকে 12:30টার মধ্যে কিন্তু বিশ্ব ইজতেমার যে 58তম আসর, সেই 58তম আসরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই বিশ্ব ইজতেমা শেষ হবে এবং ইতোমধ্যে কিন্তু লাখো মুসল্লি কিন্তু এখানে আগমন ঘটেছে এবং আরো কিন্তু আসছেন এবং দেশের নানা প্রান্ত থেকে আসছেন। পাশাপাশি বিদেশি বিভিন্ন মুসল্লিরাও কিন্তু আসছেন, বিদেশ থেকে আসছেন। তারা যেমনটা জানিয়েছেন যে তারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, আল্লাহর কাছে তাদের গুনাহ মাফ চাইতে চান। এ কারণেই আজ শেষ দিনে আসা আখেরি মোনাজাতে অংশ নেবেন এবং তারা যে বিশ্ব ইজতেমার যে পবিত্রতা, সেই পবিত্রতা রক্ষায় বিশ্ব ইজতেমার যে প্রতি তাদের যেই আকর্ষণ, এবং তারা বলছেন যে এখান থেকে তারা ক্ষমা প্রার্থনা করে নিজেকে গুণামুক্ত করে এখান থেকে ফিরবেন এবং সেই উপলক্ষে কিন্তু আজ সারা দেশ থেকে কিন্তু এখানে লাখো মুসল্লির কিন্তু এখানে ঢল নেমেছে এবং তারা সকালের যে ফজর নামাজের পর থেকে কিন্তু এখানে বয়ান শুরু হয় এবং এখানে কিন্তু বয়ান এখনো চলছে এবং তারা কিন্তু সেই বয়ান শুনছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে আজ 12টা থেকে 12:30টার মধ্যেই কিন্তু এখানে ইজতেমার যেই আখেরি মোনাজাত তা কিন্তু সম্পন্ন হবে এবং এবার যেই বিশ্ব ইজতেমার বা মাওলানা সাদপন্থী যারা তাদের যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে যিনি করবেন তিনি হচ্ছেন মাওলানা সাদের ছেলে ইউসুফ বিন সাদ এবং তিনি মূলত হিন্দিভাষী। তিনি হিন্দিতে এখানে আখেরি মোনাজাত করবেন এবং তার পাশাপাশি অন্য এখান থেকে কিন্তু বাংলায় বয়ানের ব্যবস্থা থাকবে, বাংলায় কিন্তু তা রূপান্তরের জন্য মানুষ থাকেন এবং আমরা প্রতিবারই দেখি এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু যে তৃতীয় পর্ব বা আমরা যদি বলি দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ সব মিলে বিশ্ব ইজতেমার সেই পর্ব কিন্তু এখানে শেষ হবে এবং মুসল্লিরা কিন্তু এখান থেকে তাদের যাবতীয় যে গুনাহ রয়েছে তার মাপ চাইবেন, আল্লাহর সান্নিধ্য লাইভে তারা দেশব্যাপী যে দাওয়াতি কাজ পরিচালনা করেন সেই দাওয়াতি কাজের ক্ষেত্রে তারা এখান থেকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাবেন এবং তারা বলছেন যে পৃথিবীর আনাচে কানাচে প্রতিটি জায়গায় কিন্তু তারা ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চান, প্রতিটি জায়গায় ইসলামকে পৌঁছে দিতে চান। সেই লক্ষ্যে কিন্তু তারা প্রতি বছরই আমরা দেখি যে টঙ্গীর যে ইজতেমা মাঠ, এখানে কিন্তু মানুষের ঢল নামে সবাই এখানে আসেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, মোনাজাত করেন, নিজের চাওয়া পাওয়া আল্লাহর কাছে তুলে ধরেন, কান্না করে আল্লাহর কাছে চান তাদের ভবিষ্যৎ এবং যে এই জীবনের পরের জীবনে তাদের চাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরেন এবং সেই মোনাজাতে অংশ নিতে আমরা দেখি প্রতিবারে কিন্তু লাখো মুসল্লির আগমন ঘটে। টঙ্গীর যে আশেপাশে সকল এলাকা থেকে, সারা দেশ থেকে, বিদেশ থেকে কিন্তু মানুষ এখানে আসেন ক্ষমা প্রার্থনার জন্য, দাওয়াতি কাজের জন্য এবং কি যদি বলি তারা এখান থেকে দিক নির্দেশনা নিয়ে যাওয়ার জন্য, একটি জীবন পরিচালনার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তারা কিন্তু দিক নির্দেশনা ইজতেমা থেকে দেওয়া হয় এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু মানুষ কিন্তু আবারও নিজের দাওয়াতি কাজে ফিরে যান, দেশব্যাপী পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েন এবং তার মাধ্যমে কিন্তু তারা বলছেন যে শান্তির বার্তা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এবং আজ কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম যে হয়তো দুপুর 12টা নাগাদ কিন্তু আখেরি মোনাজাত শুরু হবে এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু যে 58তম বিশ্ব ইজতেমার আসর তা কিন্তু শেষ হবে এবং তাই সে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে কিন্তু লাখো মুসল্লি কিন্তু এসেছেন এবং তাদের ভিড়ে কিন্তু ইতোমধ্যে টঙ্গীর যে ইজতেমা মাঠ তা কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং তারা অপেক্ষায় আছেন, তারা জিকির আজগার করছেন, তারা এখানে বয়ান শুনছেন, তারা বলছেন যে
তারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান এবং বিশ্বব্যাপী ইসলামের বার্তা তারা পৌঁছে দিতে চান। এবার পাশাপাশি তারা তাদের দাওয়াতি কাজের যে দিক নির্দেশনা তাকে আরো বেশি ঝালাই করতে চান এবং তারা বলছেন যে এখান থেকে তারা যে দিক নির্দেশনা পাবেন এই দিক নির্দেশনা নিয়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বেন। আবার আপনার কাছে এ বিষয়ে জানার জন্য দর্শক, টঙ্গী তুরাগ নদীর ইজতেমার আখিরি মোনাজাত আজ, সেখানে আমাদের সহকর্মী মাইনুল মারুফ জানাচ্ছিলেন বিস্তারিত। দর্শক, ইজতেমার আরো খবর আমরা জানবো অন্য প্রান্ত থেকে। আমাদের সঙ্গে সহকর্মী ইকবাল আহমেদ সরকার যুক্ত হচ্ছেন। ইকবাল, ইজতেমার আখিরি মোনাজাত কখন অনুষ্ঠিত হবে এবং শেষ বয়ান কে দিবেন? এছাড়া ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিরাই বা কি বলছেন? কোনো ক্ষোভ নেই, তারা বলছেন ইজতেমার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত দিল্লির মাওলানা ইলিয়াস ইউসুফ বিন সাদ অর্থাৎ মাওলানা সাদের যে বড় ছেলে তিনি বয়ান করতে থাকবেন। আর এই বয়ান চলবে দুপুর 12টা পর্যন্তই। 12টার পর সেখানে আখেরি মোনাজাত হবে। এই বয়ান বাংলা ভাষায় তর্জমা করা হবে। ইসলামে তাবলিগের যে 6টি মূলনীতি তাদের বা 6টি উসুল, ঈমান, নামাজ, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত সহ যে 6টি মূলনীতি রয়েছে, এই 6টি মূলনীতি ধরেই একে একে আলোচনা করা হবে। তারপর তাদেরকে হেদায়েতি বয়ান শোনানো হবে। এই হেদায়েতি বয়ানে কিভাবে আল্লাহর রাস্তায় বের হয়ে বা তাবলিগের দাওয়াতের কাজে বের হয়ে কিভাবে দাওয়াত দিবেন, মসজিদগুলিকে কিভাবে আবাদ করবেন, অর্থাৎ মসজিদ কিভাবে ব্যবহার করবেন, মানুষকে কতটা আদবের সাথে তাবলিগের পথে দাওয়াত দিবেন, দিনের পথে দাওয়াত দিবেন। তারা বলছেন একজন সর্বোচ্চ পর্যায়ের সমাজের কর্মকর্তা, রাজনীতিক থেকে শুরু করে সমাজের একবারে সর্বনিম্ন স্তরের যারা রয়েছেন তাদের পর্যন্ত তারা এই দাওয়াত পৌঁছাতে চান। তারা কঠিন মেহনত করতে চান। নতুন করে তাবলিগে অনেক মুসল্লি নাম লিখিয়েছেন, বিভিন্ন মেয়াদে তারা বের হবেন। অনেকে বলছেন যে ইজতেমা থেকে বাড়ি যাবেন, পরে রোজায় গিয়ে আবার তারা দাওয়াতের কাজে অর্থাৎ তাবলিগের কাজে বের হবেন। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দেশীয় মুসল্লিদের যেমন কোনো ক্ষোভ নেই, বিদেশি মুসল্লিদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন বাংলাদেশের যে আপ্যায়ন, বাংলাদেশের যে মেহমানদারি তারা খুবই সন্তুষ্ট। কেননা এখানে বিদেশি মেহমানরা এসে তাদের কোনো অর্থ ব্যয় হচ্ছে না থাকার জন্য, খাওয়ার জন্য, অর্থাৎ বিনামূল্যে তারা একেবারে নাস্তা থেকে শুরু করে সব কিছুই পাচ্ছেন, খাওয়া দাওয়ার সুযোগ পাচ্ছেন। এমনকি যদি কেউ প্যান্ডেলের ভিতরে অসুস্থ হয়ে পড়েন তাহলেও সেখানে তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও ব্যবস্থা রয়েছে, যে যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাহলে যাতে তাদেরকে সরকারি হাসপাতাল নিতে পারেন। তো এইভাবেই তাদের দিন পার করছেন ইবাদত বন্দিগির মধ্য দিয়ে। শেষ পর্যন্ত যেটা হবে তাদের বয়ান শুনবেন তারা। শেষ মুহূর্তের 6টি উসুলের উপর, 6টি মূলনীতির উপর যে বয়ান হবে, ভারতের নিজামুদ্দিন মার্কাজের যে অনুসারী বা যিনি শীর্ষ তাদের মুরব্বী রয়েছেন মাওলানা সাদ সাহেবের ছেলে মাওলানা ইউসুফ, তিনি বয়ান করবেন, সেটা বাংলা ভাষায় তর্জমা। তারপরেই আখেরি মোনাজাত করা হবে 12টার পরপর। আর আখেরি মোনাজাতের পর যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে সবাই নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়তি যেমন ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, একইভাবে সড়ক জুড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য। আর যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেদিকেও খেয়াল রাখছে প্রশাসন। প্রশাসনের লোকজন বলছেন তারা যেমন ইজতেমা ময়দান এবং ইজতেমার আশপাশের এলাকাকে কঠোরভাবে নজরদারি করছেন, অর্থাৎ তারা পর্যবেক্ষণ টাওয়ার থেকে মনিটরিং করছেন, সিসি ক্যামেরা থেকে মনিটরিং করছেন, গোয়েন্দা তারা নজরদারি করছেন খিত্তার ভিতরে, অর্থাৎ যেখানে তারা থাকছেন জেলা ওয়ার্ডের অনুযায়ী ভাগ করে, বা বিদেশি ট্রেন
ট্রেন্ড যেমন আরবি, উর্দু এবং ইংলিশ, এই যে তিনটা ভাগে বিভক্ত বিদেশি ট্রেন্ড, সেইখানে যে থাকছেন তাদেরকেও গভীরভাবে নজরদারি করা হচ্ছে, গোয়েন্দা নজরদারিতে রাখা হচ্ছে, যাতে কোনো রকমের বিশৃঙ্খলা কোনো মহল যে সৃষ্টি করতে না পারে, সেজন্য সাদা পোশাকে নজরদারি করা হচ্ছে। আর পোশাকি লোকজন তো বাইরে চারপাশে রয়েছেনই। তো সব মিলে আশা করা হচ্ছে যে শেষ মুহূর্ত পর্যন্ত বয়ানের পর শান্তিপূর্ণভাবে ইজতেমা শেষ হবে এবং বিশ্বের যত মুসলমান আছে এই মুসলমানদের শান্তি কামনা করে, সমৃদ্ধি কামনা করে, কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই যে পর্বের ইজতেমা শেষ হবে এবং এবারে বিশ্ব ইজতেমা শেষ হবে। যেই বিশ্ব ইজতেমা কিনা এবার তিনটি ধাপে শেষ হয়েছে, মাওলানা সাদ অনুসারী অর্থাৎ নিজামুদ্দিন মার্কাজি অনুসারীদের ইজতেমার সমাপ্তের মধ্য দিয়েই এবারের বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে। মোটামুটি এই ছিল সর্বশেষ পরিস্থিতি। লাবণী। ইকবাল আহমেদ সরকার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইজতেমার সার্বিক পরিস্থিতি আমরা জানছিলাম। বিজিবি বিএসএফ এর 3 দিনের সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সর্বোচ্চ জোর দেবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারতের দিল্লিতে বৈঠকটি হবে, যেখানে সীমান্তে শান্তি ফেরানো, অভিন্ন নদীতে বাঁধ দেয়া সহ কয়েকটি বিষয়ের উপর জোর দেবে ঢাকা। আর ভারত জোর দিচ্ছে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুর বিষয়। এই বৈঠকে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে তুলে ধরবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোহন ইসলামের প্রতিবেদন। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত শুক্রবার দুপুরে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কয়েকজন সদস্য। সেখানে 4 বাংলাদেশিকে হামলা করে তারা, পরে এলাকাবাসী ধাওয়া দিলে তারা চলে যায়। একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট সহ বাংলাদেশ ভারতের মধ্যে 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে 5 আগস্টের পর সীমান্তে বিএসএফ এর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, আর তাদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। বাংলাদেশ ভারতের সীমান্ত বিশ্বের 5ম দীর্ঘ হলেও হত্যাকাণ্ডে শীর্ষে থাকে সবসময়, যেখানে হত্যার শিকার প্রায় সবাই বাংলাদেশি। অতীতে এ নিয়ে কেউ কথা না বললেও অন্তর্বর্তী সরকার প্রতিবাদ জানাচ্ছে। এমন প্রেক্ষাপটে ভারতের দিল্লিতে আগামীকাল সোমবার থেকে 3 দিনের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন বসছে বিজিবি ও বিএসএফ এর মধ্যে, যেখানে চলমান অস্থিরতা নিরসনে আলোচনা হবে। এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের বর্ডার সংক্রান্ত যে টেনশনগুলি চলছে সেটা নিরসনে আমার মনে হয় কিছুটা সহায়তা করবে। তবে এখানে মনে রাখা দরকার যে এইবার হয়তো বাংলাদেশের টোন খুব একটা আগের মতো থাকবে না, বরং অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, প্র্যাগম্যাটিক আর বোল্ড হবে। পাশাপাশি সীমান্তে আন্তদেশীয় নদীগুলোর বাঁধ নির্মাণ, ত্রিপুরা থেকে বাংলাদেশের ফেনী অঞ্চলে আসা বর্জ্য ব্যবস্থাপনা সহ আরো কয়েকটি বিষয়ে বাংলাদেশ প্রস্তাব দেবে। কুশিয়ারা নদী থেকে পানি এনে আমাদেরকে ওই সেচ কাজটা চালাতে হবে। ওই পানিটা আনার জন্য ভারতের যে সম্মতির প্রয়োজন, সেই সম্মতিটা আমরা এখনো পাইনি। সেটার বিষয়ে আমরা কথা বলবো। গত বর্ষাতে বন্যা যেটা হলো আগস্ট মাসে, সেখানে অনেক বাঁধ ভেঙে গেছে। সেখানে বাঁধগুলো যখন আমরা মেরামত করতে যাই, দেখা যাচ্ছে ওটা 0 পয়েন্টে পড়েছে। সেখানে আমাদের একটা অনুমোদনের প্রয়োজন হয়। ওই অনুমোদনটা পেতে আমাদের পাওয়াটা যেন আমাদের জন্য সহজ হয়, সে বিষয়টা আমরা আলোচনা করব। আর সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু, সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয় সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা সমাধানে ভারত জোর দেবে বলে ধারণা করা হচ্ছে। মোহন ইসলাম, 71, ঢাকা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে। তাই তার কাছে আমাদের প্রত্যাশা দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এলে উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার করার আগে গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন দিতে হবে। এ সময় তিনি আরও বলেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদের দমন পীড়ন করেছে শেখ হাসিনা, তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। আমরা প্রত্যাশা করি এই সরকার
জনগণের ক্ষমতা এবং জনগণকে ফিরিয়ে দিবে জাতীয় সংসদের নির্বাচনের মতো। সাভারে আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ দগ্ধ 11 জনের মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর। দগ্ধদের 4 জনকে এইচডিইউতে ও একজন শিশুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এদের 2 জনের অস্ত্রোপচার করা হয়েছে। গুরুতর দগ্ধ 2 জনের 99 ও 95% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান চিকিৎসকরা। নিবিড় সাহার প্রতিবেদন। পরিকল্পনা ছিল দুই ভাইয়ের পরিবারের সদস্যরা এক ছাদের নিচে পবিত্র শবে বরাতের রাত উদযাপন করবেন, কিন্তু নিয়তির নির্মমতায় আগুনে দগ্ধ হয়ে সকলেই এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গেল রাতে সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের দগ্ধ 11 জনই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। দেখতে আসা স্বজনরাও মূর্ছা যাচ্ছেন। 3 জন যে পাকের ঘর ছিল ওরা ইনস্ট্যান্ট তো ওখানেই নাই, যেটা 99% 95% যাদের রাতের 11টা থেকেই ওদের এই ট্রিটমেন্ট চলতেছে, ড্রেসিং করতেছে একজন করে, যেভাবে ওদের যে ওরা আমাকে যা বললো আর কি। এই বড় যে ডাক্তার এদের যে একটা দিব ওই ডাক্তারটা নাই, সবাই ছুটিতে। দগ্ধ 11 জনের মধ্যে একজন আইসিইউতে, 4 জন এইচডিইউ এবং বাকি 4 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 2 জনের অস্ত্রোপচার হয়েছে, বাকি 3 জনের অবস্থা খুবই গুরুতর। আমরা যেটাকে বলি সার্কামফারেন্সিয়াল বার্ন হয়েছে লিমসে, যার জন্য হাতের চামড়াটা টাইট হয়ে যায়, যার জন্য রক্ত সঞ্চালনটা সমস্যা হয়। এই কারণে ওটা চামড়াটা কেটে দেওয়ার জন্য আমরা ওটিতে নিয়েছি। আরেকজনকে হচ্ছে ড্রেসিংয়ের জন্য ওটিতে নেওয়া হয়েছে। আর একজন রুগীকে আমরা সোয়াইদ, বাচ্চার বয়স হচ্ছে 4 বছর, ওকে আমরা আইসিইউতে শিফট করেছি, ও 27% পুড়েছে। হাসপাতাল পরিচালক জানান অনেকেরই পুড়েছে শ্বাসনালী, তাই কেউই আশঙ্কামুক্ত নয়। তবে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 3 জন অত্যন্ত মারাত্মক কন্ডিশনে, যাদের আসলে নো হোপ আমরা বলতে পারি। আর আদার্স যে 5-6 জন তাদেরও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই এই অনেক রিস্কের মধ্যে আছে। গভীর রাত্রে পেশেন্ট এসেছে, তাৎক্ষণিকভাবেই তাদের ম্যানেজ করা হয়েছে। গেল রাতে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের 2য় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিবিড় সাহা, 71, ঢাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে তার ছেলে। এরপর থেকে এই মা পালা করে থাকছেন মেয়েদের বাসায়। মেজাজি পুত্রের এমন হেনস্থার বিচার চেয়ে ময়মনসিংহের আদালতে ধর্ণা দিচ্ছেন 90 বছর বয়সী এই মা। এ নিয়ে হতবাক এলাকাবাসী সহ ময়মনসিংহের নানা শ্রেণী পেশার মানুষ। মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। জীবনের শেষ সময়ে স্বামীর বসত ভিটা থেকে বিতাড়িত হয়ে পুত্র, পুত্রবধূ ও নাতিদের বিচার চেয়ে আদালতে ধর্ণা দিতে হবে, এমনটা ভাবেননি 90 বছরের বিধবা আম্বিয়া খাতুন। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, বয়সের ভারে নুয়ে যাওয়া আম্বিয়াকে সেটিই করতে হচ্ছে। মনে করছে আমার যে নিব গা জমিন, তারপরে তো দিতাম না। এই যে তাই তারা আমার দেখার জমিন লিখে দিব আমি বলা। আমার মাই যেন শেষ হয়, যে বাংলাদেশের মধ্যে এই মাটাই নির্যাতিত হয়েছে, আর কোনো মা যেন কোনোদিন নির্যাতিত না হয়, সন্তানের বিরুদ্ধে যেন কোনো মা কোনোদিন না দাঁড়ায়। আমি চাই এই বিচারটা হোক। 2005 সালে বাবা মারা যাওয়ার পর পরিবারের অপর সদস্যদের বঞ্চিত করে পুরো সম্পত্তি কুক্ষিগত করে রাখে পুত্র আব্দুল মতিন। পরে তার মার নামে থাকা জমি লিখে দিতে রাজি না হওয়ায় মতিন তার স্ত্রী সন্তান নিয়ে 2024 সালের 31 আগস্ট তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তার মা ইয়াই কইছে, যারা মারছে হ্যাঁ মা ইয়ে কইছে আমার মারছে। মাথার দেখাইছে, সে দেখতে রাখবে আর দাসাইবে দেখাইছে। কোনো সন্তান যদি তার মাকে বাবাকে নির্যাতন করে, অবশ্যই সেই বিচার আমরা চাই। মারধর করার কথা অস্বীকার করলেও মা কোথায় আছেন এমন প্রশ্নে কোনো উত্তর দিতে পারেনি পুত্র আব্দুল মতিন। আর নাতি ফয়সাল বললেন, ফুফুদের প্ররোচনায় এই মিথ্যা অভিযোগ করা হয়েছে। যদি আমাদের বিচার হয়তো বিচার নিবে, কিন্তু আমরা এখনো আমার মায়ের এখনো খাওয়ান বেগর কোনোদিন কিছু পাইনি। 6 বার খাওয়ান লাগে, 6 বারই দিই, ওষুধপত্র যা লাগে সবই আমরা এনে দিই। মা যে এখন কোথায় আছে আমার বোনেগর বাসাতে নাকি, এটা আমরা বলতে পারবো না। এই অভিযোগটা করাই সেটাছে আমার ফুফু, ছোট ফুফু সাহারা। ওনার কথা হইতেছে
ওই আমাদের বাড়িতে আমরা যারা থাকি সবাই জেল খাটার। জীবনের শেষ বেলায় পুত্রের হাতে মাকে হেনস্থার ঘটনাকে সমাজের অভিশাপ বলছেন ময়মনসিংহের নাগরিক ও মানবাধিকার নেতারা। এটা সমাজের একটা অভিশাপ, এটাকে আমাদের সম্মিলিতভাবে আমার মনে হয় যে এটা দূর করা দরকার। মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় আম্বিয়া খাতুন, পুত্র আব্দুল মতিন ও আবু বক্কর সিদ্দিক এবং নাতি ফয়সাল হোসেনের নামে ময়মনসিংহের আদালতে মামলা করেছেন। এর আগে ফুলবাড়িয়া থানাতেও অভিযোগ করেছিলেন আম্বিয়া খাতুন। শরীফ আজাদ প্রীতম, ৭১। টাঙ্গাইলে নারী সমন্বয়ক ফাতেমা রহমান বিথি ইপটিজিং এর শিকার হয়েছেন। এই সময় বিথির সাথে তার 2 বোন ছিলেন। বিথি জানান, শুক্রবার রাতে ভিক্টোরিয়া ফুড জোনের সামনে সমন্বয়ক বিথি সহ তার সাথে থাকা মেয়েদের সাথে ইপটিজিং করে 4 জন ইপটিজার। এই সময় ইপটিজিং এর প্রতিবাদ করলে তাদের সাথে খারাপ আচরণ করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। ইপটিজারদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য 2 জনের নাম পরিচয় জানা যায়নি। ইপটিজারদের শাস্তি দাবি করেছেন সমন্বয়ক ফাতেমা রহমান বিথি। প্রায় 4 মাস আগে ফরিদপুর সদর থানা এলাকা থেকে চুরি হওয়া একটি ইজি বাইক মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করে 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পুলিশের একটি দল পাঁচচর এলাকায় অভিযান চালায়। এ সময় লতিফ তালুকদারের গ্যারেজ থেকে ফরিদপুর থেকে চুরি যাওয়া ইজি বাইকটি পুলিশ উদ্ধার করে। পরে পুলিশ চুরির সাথে জড়িত গ্যারেজ মালিক লতিফ তালুকদার ও অটো চালক লিটন খানকে আটক করে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের লাখো মানুষ নিয়ে 2 দিনের সমাবেশ করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন। আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ের 5 জেলার 11টি পয়েন্টে এই সমাবেশ হবে। শনিবার সকালে রংপুরের নর্থ ভিউ কনভেনশন সেন্টারে এক সম্মেলনে এই আন্দোলনের ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। শাহবাইজিদ আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তা নদীর মরণ দশা হয় দীর্ঘদিন। আর বর্ষায় উজানের পানিতে নদীর তীরে বন্যা আর ভাঙনে নিঃস্ব হয় মানুষ। তিস্তাপাড়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মানুষের এই দুর্ভোগ জীবনসঙ্গী। এই দুর্ভোগের সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিনের সমাবেশ করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। শনিবার সকালে রংপুরের নর্থ ভিউ কনভেনশন সেন্টারে এই আন্দোলনের ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্দোলন উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের। বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো কাজ করার প্রয়োজন নেই। আমরা দীর্ঘদিন কষ্ট করেছি, আরও হয়তো আমরা কিছুদিন কষ্ট করতে চাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি সম্মিলিত একটি পরিকল্পনার মাধ্যমে তিস্তা নদী শাসন করা হোক, খনন করা হোক এবং তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা হোক। তিনি আরও বলেন, সাবেক সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানি চুক্তি আলোর মুখ দেখেনি। ভারতের আপত্তির কারণে চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। এই অঞ্চলকে সমৃদ্ধশালী করতে চাইলে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বন্ধু প্রতিম রাষ্ট্র চীন একটি সমীক্ষা করেছিল 2016 সালে। সেই সমীক্ষার ভিত্তিতে ওনারা একটি নকশাও প্রণয়ন করেছিলেন। সেই নকশার ভিতরে ছিল তিস্তা যে প্রশস্ত হয়েছে 8 থেকে 8.5 কিলোমিটার, এটাকে কমিয়ে ওরা 1.5 কিলোমিটারে নিয়ে আসবেন। 2 দিকে প্রশস্ত রাস্তা তৈরি করবেন, গাইড বাঁধ দিয়ে দিবেন, স্যাটেলাইট শহর করবেন। রংপুরের মানুষ আশাবাদী হয়ে উঠেছিল, কিন্তু সেই সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে আমরা যেটা জানি যে ভারতের আপত্তির কারণে সে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি। আন্দোলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তিস্তা বাঁচাও আন্দোলনের নেতাকর্মী, পানি বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সংহতি জানাবেন। ভার্চুয়ালি যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফারদিন নীরব, ৭১।
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে পানি না থাকায় পায়ে হেঁটেই পারাপার হচ্ছে মানুষ। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আন্তজেলা ও বালাসী বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। চরাঞ্চলের হাজার হাজার মানুষ পড়েছেন বিপাকে। দীর্ঘদিন খনন না করায় উজানের পলি এবং ভাঙনে নদীগুলোর এমন অবস্থা বলছে পানি উন্নয়ন বোর্ড। আর নদীগুলো খননের দাবি স্থানীয়দের। শামীম আল শাম্বর তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তাল ব্রহ্মপুত্র নদ এখন মরুভূমির মতো ধুধু বালুর চর। কিছুদিন আগেও যে নদে সারা বছর পানি ছিল, এখন সেই নদ শুকিয়ে যাওয়ায় যোগাযোগ নিয়ে বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। এলাকাবাসী বলছেন, প্রতিদিন প্রয়োজনের তাগিদে 8 থেকে 10 কিলোমিটার বালুর চর পায়ে হেঁটেই নদ পাড়ি দিতে হচ্ছে। চরে উৎপাদিত কৃষিপণ্য বিক্রি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয়ে সমস্যায় পড়ছেন তারা। দুর্ভোগে রয়েছে কমপক্ষে 8000 শিক্ষার্থী। বিশেষ করে গর্ভবতী মা বোনদেরকে নিয়ে অনেক বড় একটা সমস্যা। 20 কেজি তেল 20 লিটার তেল নিয়ে যেতে মনে করেন এভাবে বালুচর হাঁটতে হাঁটতে দেখেন না যে 4 দিন হাঁটতে পারতেছি। এখন সব নদীর মরুভূমির পরিণত হচ্ছে। এই মরুভূমি থেকে বাঁচার একমাত্র পথ হলো নদী খনন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, প্রতি বছর নদী ভাঙনে আকার পরিবর্তন, উজানের পানি প্রবাহ না থাকা এবং বর্ষায় প্রবাহিত পলি জমে শুষ্ক মৌসুমে নদের বৃহৎ এলাকা শুকিয়ে যাচ্ছে। কিছু নদী খনন কার্যক্রম নেওয়া হয়েছিল প্রথম ফেজে, এবং দ্বিতীয় ফেজে আসলে যেগুলো খনন করা হয়েছে সেগুলোর কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলায় ব্রহ্মপুত্র নদের 165টি চর রয়েছে। এসব চরের বালাসী বাহাদুরাবাদ ঘাট সহ বিভিন্ন ঘাট দিয়ে কমপক্ষে দুপারের 10 জেলার মানুষ যাওয়া আসা করে। ফারদিন নীরব, 71। দর্শক, ব্রহ্মপুত্র নদের আরও খবর আমরা জানবো। এই মুহূর্তে গাইবান্ধা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আল শাম্বর। শামীম, আমরা যেমনটি প্রতিবেদনে দেখেছি, ব্রহ্মপুত্র নদের পানি শুকিয়ে বেশ কয়েকটি আন্তজেলা লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। আপনার কাছে একটু জানতে চাই, এত দিনেও কেন নদী খননের কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড, এবং এ নিয়ে কি বলছেন তারা? ধন্যবাদ লিনিয়া। গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ বন্যার সময় যে উত্থাল থাকে, এখন কিন্তু একেবারেই ভিন্ন চিত্র। গাইবান্ধায় আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এই ব্রহ্মপুত্র নদ প্রায় 14-15 কিলোমিটার জুড়েই কিছু জায়গায় ছোট ছোট চ্যানেলের সৃষ্টি হয়েছে এবং চর সৃষ্টি হয়েছে, যেগুলো আসলে নৌ চলাচল এবং লঞ্চ চলাচলে বাধার সৃষ্টি করছেন। আপনি যেমনটি বলছেন, খনন দীর্ঘদিন থেকে খনন হয় না। এর আগে 2019 সালে প্রায় 300 কোটি টাকা 3,300 কোটি টাকার ব্যয় খনন কাজ শুরু করা হয়েছিল, যেটি আসলে সেটি নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে সেই খনন আসলে তেমন কোনো কাজে লাগেনি। পরবর্তীতে 2024 সালে এমনটি শোনা গেছে যে 2,500 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প ধরা হয়েছিল, সেটিও আসলে বাস্তবায়ন হয়নি। এটি আপনি যেমনটি বলছেন, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই খনন কাজ করছে না এবং তাদের সঙ্গে সমন্বয় নেয়। এটি করে থাকে BIWTA, যারা আসলে নারায়ণগঞ্জ থেকে এটি পরিচালিত হয় এবং সেখান থেকেই এটি দরপত্র আহ্বান করা হয় এবং সেখান থেকেই এই মূলত এই নদী খনন করা হয়। এবং এই স্থানীয়রা যেটি অভিযোগ করেন থাকেন, এই খনন আসলে তেমন কোনো কাজে লাগে না, কারণ তারা যেভাবে খনন করেন কিছুদিন পরেই এবং খনন করতে থাকেন, এর মাঝেই কিন্তু আসলে ডুবোচর দেখা দেয় এবং লঞ্চ চলাচল নৌ চলাচল বাধাগ্রস্ত হয়। যে বিষয়টি হয়েছে, এখানে বালাসী ঘাট এবং বাহাদুরাবাদের যে নৌ টার্মিনাল করা হয়েছে প্রায় 400 কোটি টাকা খরচ করে, সেটি কিন্তু কোনো কাজে আসছে না এবং এই এলাকার এদিক দিয়ে বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও উত্তরাঞ্চলের সঙ্গে ময়মনসিংহ বিভাগ সহ ঢাকার একটি যোগাযোগের স্বল্প সময়ের মধ্যে
মধ্যে একটি যোগাযোগ ব্যবস্থা কিন্তু চালু করা যায় এই নৌরুট দিয়ে, এবং এটি এদিক দিয়ে ব্যাপক লোকজন চলাচল করতো। কিন্তু এখন এই চরাঞ্চল এবং বিস্তৃত বিভিন্ন জায়গায় নাব্যতা সংকটের কারণেই সেই নৌ চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে গাইবান্ধায় 165টি যে চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলে প্রায় 4 লক্ষাধিক মানুষ বসবাস করে। তাদের আসলে মূল ভূখণ্ডে যোগাযোগ বা তাদের আসা যাওয়া, চিকিৎসা এবং বিভিন্ন ধরনের তাদের কৃষি পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে তারা দারুণ কষ্টে আছে। লিনিয়া। শামীমুল শাম্য, ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন যে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, আমরা এই বিষয়ে আরো জানবো পরবর্তীতে, আপনি যুক্ত থাকুন। সাতক্ষীরার 96টি ইট ভাটার মধ্যে 72টিরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সরকারি নিয়ম নীতি অমান্য করে গড়ে উঠেছে এসব অবৈধ ইট ভাটা। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, বিপন্ন হচ্ছে পরিবেশ। তবে সরকারি কর্মকর্তারা বলছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা শহরের কাছাকাছি সদর উপজেলার বিনের পোতা এলাকা। সেখানে যতদূর চোখ যায় ফসলের কোনো চিহ্ন নেই, শুধু ইট আর ইট। কালো ধোঁয়া আর ধুলাবালিতে ছেয়ে আছে চারদিক। সাতক্ষীরা জেলায় এরকম কয়েকটি এলাকায় মোট 96টি ইট ভাটা চালু রয়েছে। এর মধ্যে মাত্র 24টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। নদীর জমি দখল করে গড়ে উঠেছে একাধিক ইট ভাটা। ফসলি জমির উপরেও রয়েছে এসব অবৈধ ইট ভাটা। এলাকার লোকজন বলছেন ইট ভাটার ধোঁয়া ও ধুলাবালিতে কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ঘনবসতিপূর্ণ এলাকায় ভাটা হওয়ার কারণে এলাকার মানুষের ব্যাপক স্বাস্থ্য হানি ঘটছে। মাটির সাহেবেরা নিয়ে আসে, কোন জায়গা থেকে নিয়ে আসে তার ওইটাই সঠিক বলতে পারবো না। সাতক্ষীরার ভাটাগুলো এখন কৃষির জন্য হুমকি হয়ে গেছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। ইতিপূর্বে এরকম ঘটনা ঘটছে যে আমরা ভেঙে দিয়ে আসছি, তারপরে আবার মেরামত করে কাজ শুরু করছে। তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি যে ভেঙে দিয়ে আসার পরে কাজ শুরু করলে আমরা তখন এটা নিয়মিত মামলায় যাব। প্রতিহত করার চেষ্টা করছি, সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উঠান বৈঠক সহ আমরা যে সমস্ত কৃষকরা এই ধরনের কাজের সাথে নিয়োজিত আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাতক্ষীরাতে কোনো অবৈধ ইট ভাটা রাখা হবে না বলে জানান জেলা প্রশাসক। যারা পরিবেশ দূষণকারী বা পরিবেশনের ব্যত্যয়কারী যেসব ইট ভাটা আছে সেগুলো আমরা আইনগত ব্যবস্থা নেব, কারণ এই ক্ষেত্রে আমরা একেবারে অত্যন্ত কঠোর অবস্থা নিচ্ছি। আমাদের সব ইউনোদেরকে বলা আছে যে তাদের উপজেলায় যেন একটা ইট ভাটা না থাকে। মাটির টপ সয়েল কেটে ইট ভাটায় পোড়ানোর ফলে ফসলি জমি সহ নষ্ট হচ্ছে পরিবেশ বলে মনে করছেন এলাকাবাসী। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, সাতক্ষীরার আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ, আমরা যেমনটি জেনেছি যে আপনার জেলায় 96টি ইট ভাটার মধ্যে 72টিরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। কিভাবে এতগুলো ইট ভাটা গড়ে উঠলো এই বিষয়টি জানাবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, এ নিয়ে প্রশাসনের কর্মকর্তারা কি বলছেন, তাদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা? আপনাকে জানিয়ে রাখি, সাতক্ষীরা সদরের বিনিরপোতা গ্রাম ফসলের জমির পাশেই এই ইটের ভাটা, অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার থেকে 1 কিলোমিটার ও গ্রামীণ ও ইউনিয়ন পরিষদ রাস্তা থেকে অন্তত আধা কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করা যাবে না। অসহায় এলাকাবাসীর প্রশ্ন, প্রভাবশালীরা কি আইনের ঊর্ধ্বে? এইভাবে সাতক্ষীরায় যত্রতত্র গড়ে উঠেছে ইট ভাটা। ফসলি জমি নষ্ট, নদী দখল ও পরিবেশ দূষণের ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সহ ভোগান্তিতে মানুষ। সাতক্ষীরা জেলার মোট ইট ভাটা 96টি, আর এই 96টি ভাটার মধ্যে 72টি ভাটার নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অধিকাংশ ভাটা নদী দখল, 3 ফসলি জমির উপর গড়ে উঠেছে। অবৈধ ইট ভাটা মালিকরা কৌশলে করে হাইকোর্টের রিট নিয়ে চালাচ্ছে এই ইট ভাটাগুলো। কৃষি বিভাগ আমাকে জানাচ্ছে কৃষি জমি হুমকির মুখে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শফিকুল ইসলাম আমাকে জানাচ্ছেন রিট জটিলতায় অনেক ভাটা ভেঙে দিতে সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আমাকে জানিয়েছে সাতক্ষীরা জেলায় অবৈধ ইট ভাটা রাখা হবে না। এদিকে স্থানীয়রা বলছেন উপরের মহলকে ম্যানেজ করে ক্ষতিকর ইট ভাটা চালাচ্ছে মালিকেরা। দ্রুত অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা।
লিনিয়া। বরুণ ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন, এই বিষয়ে আমরা আবারও জানবো পরবর্তী সংবাদে। ক্যান্সার চিকিৎসায় আর সকল কোষ ধ্বংস নয়, বরং শুধুমাত্র ক্ষতিকর কোষগুলি ধ্বংস করে পারমাণবিক চিকিৎসা ও থেরানস্টিক্স পদ্ধতি চালু হয়েছে বিশ্বব্যাপী। এই চিকিৎসায় ক্যান্সার রোগীর দ্রুত সুস্থ হওয়ার পথ তৈরির পাশাপাশি মৃত্যু ঝুঁকিও কমিয়েছে বলে ৭১কে জানিয়েছেন থাইল্যান্ডের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সুইচি শিরাতরি। অপরদিকে কেমোথেরাপিতে ক্যান্সার আক্রান্তের ভালো ও ক্ষতিগ্রস্ত সকল কোষই ধ্বংস হওয়ায় রোগী দ্রুত সময়ে দুর্বল হয়ে পড়ে, বাড়ে মৃত্যু ঝুঁকিও। তাই দেশে ক্যান্সার আক্রান্তদের পারমাণবিক চিকিৎসা ও থেরানস্টিক্স পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। দেশে ক্রমাগত বেড়েই চলেছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। বর্তমানে প্রতি লাখে ১০৬ জন মানুষ ভুগছেন দীর্ঘস্থায়ী এই জটিল রোগে। এমনকি দেশে মোট মৃত্যুর ১২% এখন ঘাতক ব্যাধি ক্যান্সারের কারণে। বর্তমানে উন্নত দেশগুলোতে ক্যান্সার নির্মূলে কেমোথেরাপিকে পিছনে ফেলে নতুন চিকিৎসা নিউক্লিয়ার ট্রিটমেন্ট ও থেরানোস্টিক্স। তাই এই চিকিৎসার সাথে দেশে ক্যান্সার বিশেষজ্ঞদের পরিচয় করিয়ে দিতে থাইল্যান্ড থেকে এসছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সুইচি শিরাতরি। তিনি জানান, প্রচলিত ক্যান্সার চিকিৎসায় সাধারণত সার্জারি, বিকিরণ এবং কেমোথেরাপি জড়িত থাকে, যা রোগীর প্রায়শই পার্শ্ব প্রতিক্রিয়া এবং বেঁচে থাকার অনিশ্চয়তা তৈরি করে। অপরদিকে পারমাণবিক চিকিৎসায় থেরানস্টিক্স টার্গেটেড রেডিও ফার্মাসিউটিক্যালস ব্যবহার করে ক্যান্সার কোষগুলিকে সুনির্দিষ্টভাবে ধ্বংস করে, যা সুস্থ কোষগুলিকে অক্ষত রাখে। এক পদ্ধতির লক্ষ্য হল ক্যান্সার কোষগুলোকে সুনির্দিষ্টভাবে ধ্বংস করা এবং সুস্থ টিস্যুগুলির ক্ষতি কমিয়ে আনা। ইমেজিংয়ের মাধ্যমে ক্যান্সার বায়োমার্কগুলো চিহ্নিত করে বিকিরণ থেরাপির সঠিক প্রয়োগের কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ আরও কার্যকর চিকিৎসা ফলাফলের দিকে নিয়ে যায়। ডাক্তার শিরাতরি দাবি, থেরানস্টিক্স পদ্ধতি ভবিষ্যৎ ক্যান্সার চিকিৎসায় গেম চেঞ্জার হয়ে উঠবে, তবে এটি তুলনামূলক ব্যয়বহুল। বাংলাদেশে এই পদ্ধতি চালু করতে গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। এই উন্নত চিকিৎসা বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ, সহযোগিতা এবং ধারণার স্পষ্ট বোঝাপড়ার গুরুত্বের উপর জোর দিতে হবে। সঠিক মানসিকতা এবং সমর্থন নিয়ে বাংলাদেশ আরও কার্যকর এবং ব্যক্তিগতকৃত ক্যান্সার চিকিৎসার দিকে বৈশ্বিক আন্দোলনে অংশীদার হওয়ার শপথ নিতে হবে। এই চিকিৎসা পদ্ধতি তুলনামূলক ব্যয়বহুল হলেও বাংলাদেশে যেহেতু ক্যান্সার রোগীর হার উদ্বেগজনক, তাই পারমাণবিক চিকিৎসা ও থেরানোস্টিক্স পদ্ধতি চালু জরুরি বলেও মত দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। মেহেদি হাসান, ৭১, ঢাকা। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের নতুন ভার্সন এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশরাফ চৌধুরী আয়মান ও তার দলের ৪ বছরের চেষ্টায় তৈরি এই ইভিএম ভার্সন। মাশরাফ চৌধুরীর দাবি, নতুন সব ফিচারে পূর্ণ এই ইভিএম ভোট চুরি বন্ধ করবে। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় আলো ছড়িয়েছে ইভিএম প্রজেক্ট। জাস্ট ৬-৭ দিনের মাথায় শুধু একটা। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ইভিএম এর এই নতুন ভার্সনের উদ্ভাবন করেছেন। আপনি ভেরিফাই করবেন। নতুন এই উদ্ভাবনে রয়েছে বেশ কিছু ফিচার। ভোট দিলে মোবাইলে স্বয়ংক্রিয় মেসেজ চলে যাবে। রয়েছে এআই বট, যা প্রশ্ন করলে স্বয়ংক্রিয়ভাবে কম প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষকে সহজে ভোট দিতে সহায়তা করবে। ভোটারের তথ্যের নিরাপত্তা জোরদার করতে ডেটাবেস ব্যবস্থাপনা সিস্টেম করা হয়েছে, যেখানে তথ্যকে ব্লকচেইন সেন্ট্রালাইজড করে না রেখে আলাদা থাকবে, এনক্রিপ্টেড হবে। ফলে ডাটা সহজে রিডেবল না হওয়ায় তথ্য সুরক্ষিত থাকবে। ক্যাপচা যেটাকে আমরা বলি, সেরকম ভেরিফিকেশনের পরে আপনি সাইন আপ এবং সাইন ইন করতে পারবেন, এবং আপনার সেশন টাইমটা খুব কম সময় হওয়ার জন্য এটা বেশ নিরাপদ। এছাড়া আপনি ইলেকশনসে গিয়ে এখান থেকে ভোট প্রদান করতে পারবেন ইনস্ট্যান্টলি। আপনার মোবাইলে একটা SMS চলে আসবে, যার কারণে আপনি বুঝতে পারবেন আপনার ভোট কি অন্য কেউ দিচ্ছে নাকি আপনি দিচ্ছেন। উদ্ভাবকরা আরও জানান, ২০২২ সাল থেকে ই ভোটিং সিস্টেমের মান উন্নয়ন নিয়ে কাজ করছিল শিক্ষার্থীদের এই দলটি। এরপরে আমরা চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক সোসাইটির আয়োজনে এই বিজ্ঞান মেলার আয়োজন হয় গত বৃহস্পতিবার। মেলায় বিভিন্ন উদ্ভাবনের প্রজেক্ট শোকেসিং ছাড়াও ছিল পোস্টার প্রেজেন্টেশন, হ্যাকাথন, গেমিং সেগমেন্ট, রোবো সকার এবং সায়েন্স অলিম্পিয়াড। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আমাদের একটু এনার্জি নিয়ে হাসান আহমেদ, একাত্তর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা প্রকল্প সহ নানা কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর লালখান বাজারে চট্টগ্রামে কর্মরত টিভি রিপোর্টারদের নিয়ে আয়োজিত সেমিনারে মেয়র এই কথা জানান। এই সময় তিনি আরও বলেন, স্বজনপ্রীতি করে সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট নামমাত্র মূল্যে ভাড়া ও লিজ দিয়ে দেওয়া হয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে। পরে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে বাঁচতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধে সবাই সচেতন হবার পরামর্শ দেন। এই আজকের দিকেটাকে ওয়াকওয়ে করে দিই, রাতের বেলা এখানে লাইটিং থাকবে, রাতে সেখানে ঘুরতে পারবে, একটা ছোট পার্ক থাকবে এবং পিছনে যদি ফিনলে একটা মার্কেট করতে চায় পিছনে তারা সেটা করবে, সামনে না। তো এইভাবে যদি এই শহরটাকে সুন্দর করতে চায় তাহলে আমাদের সবারই কিন্তু সাহায্য দরকার। ক্রেতা সমাগমে জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রামের আবাসন খাতের উদ্যোক্তাদের আয়োজনে রিহ্যাব ফেয়ার। চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউ এ অনুষ্ঠিত এ মেলায় এক ছাতার নিচে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ায় মেলা ঘিরে বাড়তি আগ্রহ ক্রেতা বিক্রেতাদের। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। স্বপ্নের আবাসন কিনতে কেউ ঘুরে ঘুরে দেখছেন স্টল, নিজের সাধ্য ও বাজেটের মধ্যে মিললে করছেন দরদাম। কারো ঝোঁক রেডি ফ্ল্যাটের ডিজাইন, নকশা বা নতুন টেকনোলজির দিকে, আবার কোনো ক্রেতা দেখছেন কাঙ্ক্ষিত ফ্ল্যাট বা প্লটের লোকেশন বা যোগাযোগ সুবিধা। চট্টগ্রামের 5 তারকা রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউতে অনুষ্ঠিত আবাসন মেলায় এক ছাতার নিচে সব সুযোগ সুবিধা পাওয়ায় খুশি ক্রেতারাও। ছোট বেতনের চলাফেরা করে আর কি, যাতে আমাদের সাধ্যের মধ্যে হলে পরে আমরা কিনে আমরা বসবাস করতে পারি, যেহেতু আমাদের বাড়ি করার কোনো সুযোগ নাই। অ্যামিনিটিস সবগুলো মানে আমাকে যেগুলো এনশিওর করবে প্রপারলি, তো আমি ওরকম একটা কিছু দেখতে যাচ্ছি। মধ্যবিত্তদের জন্য চিন্তা করে আমরা যেমন কন্ডোমিনিয়াম প্রজেক্টও আমরা দাঁড় করাচ্ছি। এককালীন এবং ইনস্টলমেন্টের উপর একটা ভালো ডিসকাউন্টের সুযোগ রেখেছি। ইনোভেশন, টেকনোলজি, তারপরে আইডিয়াস, ডিজাইন, এগুলো নিয়ে আমরা কাজ করব। মেলা উপলক্ষে বিক্রেতা ও প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নানান অফার ও প্যাকেজ। খরচের দিকটা আর না করে আমরা এখন সেই যুগে প্রবেশ করতে যাচ্ছি এবং আবাসন খাতে আমরা একটা নতুনত্ব আনতেছি। যে আস্থা নিয়ে আসতেছে, আমরা ওই আস্থাটা ধরে রাখার জন্য ওনাদের যত ধরনের সার্ভিস দেওয়া দরকার সব আমরা দিচ্ছি। আমরা স্মার্ট হোম করার চিন্তাভাবনা নিয়ে এখন নামছি। আমাদের নতুন অনেকগুলো প্রোডাক্ট অলরেডি আমরা লঞ্চ করেছি। একই ছাদের নিচে অনেকগুলো ভালো কোম্পানি, তাদের প্রজেক্টগুলো আছে এবং যারা ক্লায়েন্ট আসবেন তারা যাচাই বাছাই করে আমাদের এই যে কোনো কোম্পানি থেকে নিলে তারা নিশ্চিত। প্লট বা ফ্ল্যাট কিনে কেউ যাতে প্রতারিত না হন বা আইনি কোনো জটিলতায় না পড়েন তার জন্য বিশেষ ব্যবস্থা আছে, জানান মেলার আয়োজকরা। রিহাব সদস্যদের বাইরে থেকে আপনি যখন ফ্ল্যাট কিনবেন এই সুবিধাটা পাবেন না, ওনাদের কোনো দায়বদ্ধতা নেই। মেলা চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে স্টল। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।